أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা গত ক্লাস করছিলাম 2 দিন আগে ফৌজদারি কার্যবিধি আমরা পড়ছিলাম রিভিশন করছিলাম 45 ধারা পর্যন্ত। আজকে আমরা পড়ব 46 ধারা থেকে একদম 67 ধারা পর্যন্ত। গ্রেপ্তার, বিনা পরোয়ানায় গ্রেপ্তার, গ্রেপ্তারের পদ্ধতি, গ্রেপ্তারের নিয়ম। এখান থেকে প্রশ্ন আসতে পারে 46 ধারা থেকে আপনার 67 ধারা পর্যন্ত কি কি প্রশ্ন আসতে পারে, এগুলো বিষয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। 46 ধারা থেকে 67 ধারা পর্যন্ত এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, গ্রেপ্তার কি, বা গ্রেপ্তার বলতে কি বুঝো, গ্রেপ্তারের পদ্ধতি কি। ধারা 46 থেকে ধারা 53 পর্যন্ত গ্রেপ্তার, গ্রেপ্তারের পদ্ধতি। মূল পদ্ধতি 50 পর্যন্ত, তারপরে অনেকে 53 পর্যন্ত দেয়। আবার যদি কখনো প্রশ্ন হয় যে পুলিশ অফিসারের গ্রেপ্তারের ক্ষমতা আলোচনা করুন, তা ধারা 54 থেকে ধারা 67 পর্যন্ত, 54, 55, 56, 57, 58, 59 ধারা, তারপর 66, তারপর 67 ধারা পুলিশ অফিসার কর্তৃক গ্রেপ্তারের ক্ষমতা। 54 ধারা, 54 যে 9টা কোটেশন আছে, 9টা কোটেশন সহ সবগুলা কি পুলিশ অফিসার কর্তৃক গ্রেপ্তারের ক্ষমতা। আবার 56 ধারা, 55 ধারার আলাদা আলাদা প্রশ্ন হতে পারে, যে কোন আমাকে একজন পুলিশ অফিসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন, তিনি তার থানা এলাকায় কোন কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 55 ধারা 55 ক, খ, গতে যে বলা আছে, এই 3টা অপশন বা 3টা ক্লোজ বা কোটেশন, এই সকল পদ্ধতিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার থানা এলাকায় গ্রেপ্তার কার্যক্রম করতে পারেন। প্রশ্ন আসতে পারে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা অধস্তন কর্মচারীকে গ্রেপ্তারের ক্ষমতা যখন অর্পণ করেন, কোন পদ্ধতি অনুসরণ করতে হয়। তাহলে ধারা 56 ধারা 56 কি করতে হয়, অনুসরণ করতে হয়। এখানে অনুসরণের ক্ষেত্রে 4টা বিষয় অবশ্যই লক্ষণীয়, এগুলা বিষয় ধারার ভিতরে উল্লেখ করার চেষ্টা করবেন। যে অধস্তনকে একটা লিখিত আদেশ দিতে হবে, আদেশটি তার হাতে দিতে হবে, আদেশে আসামির পূর্ণ বিবরণ থাকতে হবে, কি অপরাধ কি কারণে আসামিকে গ্রেপ্তার করা হবে সে বিষয়ে উল্লেখ থাকতে হবে। ধারা 56 আর গ্রেপ্তার পিআরবি 316 বিধি, প্রত্যেকটা গ্রেপ্তারের ক্ষেত্রে পিআরবি 316 বিধি। এছাড়াও প্রশ্ন আসতে পারে, নাম ঠিকানা জানাতে অস্বীকৃত ব্যক্তিকে পুলিশ অফিসার কোন ক্ষেত্রে বা কোন পর্যায়ে বা কি পদ্ধতি অবলম্বন করে গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করতে পারেন। তাহলে ধারা 57 1, 2, 3, ধারা 57 1, 2, 3। তারপর জনগণ কোন কোন ক্ষেত্রে বা কোন ধরনের অপরাধীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, বা জনগণ অপরাধীকে গ্রেপ্তারের ক্ষেত্রে সীমাবদ্ধতা আলোচনা করুন। এখানে সীমাবদ্ধতা 2টি, একটি হলো আমলযোগ্য অপরাধী হতে হবে, সেই সাথে জামিনের অযোগ্য হতে হবে। আর একটা সীমাবদ্ধতা হলো সরকার কর্তৃক ঘোষিত অপরাধী হতে হবে। এই সকল অপরাধী ব্যতীত অন্য কোনো অপরাধীকে জনগণ গ্রেপ্তার করতে পারেন না। তাহলে জনগণ কর্তৃক গ্রেপ্তার ধারা 59। ধারা এগুলো মনে আছে তো, আমি কিন্তু আলোচনা এইভাবে শেষ করে যাইতেছি। ফৌজদারির ধারা 59 বলা আছে এই সকল ক্ষেত্রে জনগণ গ্রেপ্তার করতে পারেন। ধারা 59 2 হস্তান্তর করার পর 59 অনুযায়ী পুলিশ অফিসার পুনরায় ওই অপরাধীকে ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারা অনুযায়ী কি করবেন, গ্রেপ্তার করবেন।
তারপর 59-3 বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 57 ধারা অনুযায়ী পুলিশ অফিসার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন, আর তা যদি না হয় তাহলে ছেড়ে দেবেন। ধারা 57 অনুযায়ী, 57-র ব্যবস্থা অনুযায়ী কার্যক্রম বা পদ্ধতি পালন করবেন। ধারা 60, 60 কি বলা হয়েছে? গ্রেপ্তার করার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। ধারা 60। ধারা 61, 61 থেকে বলা হয়েছে অনতি বিলম্বে বা 24 ঘন্টার ভিতরে অপরাধীকে বিচারার্থে কোর্টে হাজির করতে হবে। ধারা 61, 81 একই কথা। ধারা 62, ধারা 62-তে বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কি করবেন? রিপোর্ট প্রদান করবেন। যদি মহানগর এলাকা হয় তাহলে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বরাবর, আর যদি জেলা পর্যায়ে হয় তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর রিপোর্ট প্রেরণ করবেন। কি বিষয়? দৈনিক কতগুলো আসামি গ্রেপ্তার করা হলো, কতগুলো আসামিকে জামিনে মুক্তি প্রদান করা হলো, কতজন আসামিকে কি কোর্টে প্রেরণ করা হলো, এ বিষয়ে যাবতীয় তথ্য প্রেরণ করতে হবে। কে করবেন? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে করবেন। ধারা 63 জামিন সংক্রান্ত বিধান। ধারা 64, ধারা 65 আদালতের কি ম্যাজিস্ট্রেটের আদেশক্রমে জনগণ গ্রেপ্তার করবেন। যখন ম্যাজিস্ট্রেট আদেশ করবেন তখন কি করবেন? জনগণ গ্রেপ্তার করবেন। এছাড়া গ্রেপ্তারের জন্য ম্যাজিস্ট্রেট পরোয়ানাও জারি করতে পারেন বা ইস্যু করতে পারেন। ধারা 66, ধারা 67, 66-তে বলা হয়েছে কোনো ব্যক্তি অপরাধী বা অভিযুক্ত ব্যক্তি যদি পুলিশ হেফাজত থেকে যদি পলায়ন করে তাহলে তাকে বিনা পরোয়ানায় পুনরায় গ্রেপ্তার করা যাবে। ধারা 66। আর ধারা 67-তে বলা হয়েছে যখন পুলিশ হেফাজত হতে পলায়নকৃত কোনো আসামিকে পুনরায় গ্রেপ্তার করা হবে তখন গ্রেপ্তারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের 47, 48, 49 ধারা অনুসরণ করে গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করা যাবে। ধারা 67। ফৌজদারি কার্যবিধি আইনের 1 ধারা থেকে 67 ধারা পর্যন্ত কোন ধারায় কোনো সমস্যা? 1 ধারা থেকে 67 ধারা, কোন ধারার কোনো পড়া বুঝতে সমস্যা আছে বা এই জায়গা থেকে যদি কোনো প্রশ্ন হয়, সেটা এমসিকিউ প্রশ্ন হোক অথবা বড় লিখিত প্রশ্ন হোক, কোনো প্রশ্ন যদি আসে, কোনো কোথাও বুঝতে কোনো সমস্যা আছে বা সমস্যা হয়, সমস্যা নেই স্যার। যে কোনো প্রশ্ন আসলে প্রশ্নের উত্তর করা যাবে তো? আমরা সর্বপ্রথম রিভিশন করব। রিভিশন কি দণ্ডবিধির 1 ধারা থেকে করব নাকি 100 ধারার পরে 107 ধারা থেকে করব? কোনটা সুবিধা মনে হয়? 107 ধারাতেই করে পরে আবার। সহায়তার অপরাধ। বিসমিল্লাহির রহমানির রহিম। দণ্ডবিধি 107 ধারা, দুষ্কর্মের সহায়তা 108, দুষ্কর্মের সহায়তাকারী ব্যক্তি 109, অপরাধ যে অপরাধের ক্ষেত্রে সহায়তার শাস্তি নাই সেক্ষেত্রে 109 ধারা অনুযায়ী শাস্তি প্রদান করতে হবে। 110, সহায়তাকারীর অভিপ্রায় হতে যদি ভিন্ন অভিপ্রায়ে কার্য সম্পাদনকারী ব্যক্তি কার্য সম্পাদন করেন সেক্ষেত্রে সহায়তাকারীর শাস্তি। ধারা 110। ধারা 111, যে কার্যে সহায়তা করা হয়েছে সে কার্য ভিন্ন অন্য কোনো কার্য সম্পাদিত হলে সহায়তাকারীর শাস্তি। ধারা 114, সহায়তাকারী উপস্থিত থেকে যদি সহায়তা করে সেক্ষেত্রে উপস্থিত থেকে মূল অপরাধী হিসেবে
কি হবে, গণ্য হবে, তখন শাস্তি হবে কি মূল অপরাধীর ন্যায়। ধারা 115-তে বলা হয়েছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় যদি অপরাধে সহায়তা করে, সেক্ষেত্রে যদি কোনো অপরাধ সংঘটিত না হয় সেক্ষেত্রে সহায়তাকারী ব্যক্তির শাস্তি। অপরাধ যখন কোনো সময় যখন অপরাধ হবে না বা অপরাধ কোনো ব্যক্তি সৃষ্টি করবে না, কিন্তু যে ব্যক্তি অপরাধ করার জন্য সহায়তা করবে সে ব্যক্তি অবশ্যই অপরাধী হবে। অপরাধ হোক অথবা অপরাধ না হোক, উভয় ক্ষেত্রে অপরাধী। ধারা 116-তে বলা হয়েছে কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধী যদি কোনো ব্যক্তি সহায়তা করেন, সেক্ষেত্রে যদি অপরাধ যদি সংগঠিত না হয় সেক্ষেত্রে সহায়তাকারী শাস্তি ধারা 116। ধারা 118-তে বলা হয়েছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডের বিষয় যদি ষড়যন্ত্রের বিষয় যদি গোপন করেন, আর সেই গোপন করার কারণে যদি অপরাধ সংগঠিত হয় তাহলে শাস্তি ধারা 118। 119-এ বলা হয়েছে সরকারি কর্মচারী কর্তৃক যদি ষড়যন্ত্র গোপন করা হয়। 120-এ বলা হয়েছে কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধের ষড়যন্ত্র যদি কোনো ব্যক্তি গোপন করেন তাহলে তার শাস্তি ধারা 120। ধারা 120-এর ক অপরাধমূলক ষড়যন্ত্র, ধারা 120-এর খ অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তি। ধারা 121 বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, যুদ্ধ করা, যুদ্ধের উদ্যোগ করা, যুদ্ধ করার চেষ্টা করা। ধারা 121-এর কতে বলা হয়েছে 121 ধারার যে কার্যক্রম, এই কার্যক্রম সম্পন্ন করার জন্য যদি কোনো ব্যক্তি ষড়যন্ত্র করেন তাহলে তার শাস্তি ধারা 121-এর ক। ধারা 122 এই যুদ্ধ করার জন্য অর্থাৎ 121 ধারার অপরাধ করার জন্য যদি কোনো ব্যক্তি অস্ত্রশস্ত্র বা গোলাবারুদ যদি একত্র করেন বা জনবল যদি একত্র করেন তাহলে তার শাস্তি ধারা 122। 123-এ বলা হয়েছে যদি কোনো ব্যক্তি অপরাধমূলক ষড়যন্ত্র যদি গোপন করেন তাহলে তার শাস্তি ধারা 123। ধারা 124-এর ক রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ, ধারা 128। 128 ধারার সাথে 128 আর 129 ধারার সাথে আজকের কিছু পড়া, আজকে যে আলোচনা করা হবে তার কিছু আলোচনার মিল আছে। ঠিক আছে, 128 ধারা 129 ধারা। 128 ধারা হলো বলা আছে রাজবন্দী বা যুদ্ধবন্দীকে যদি কোনো সরকারি কর্মচারী পালিয়ে যেতে সাহায্য করে ইচ্ছাপূর্বক, আর 129-এ অবহেলামূলক আচরণের কারণে বা ডিউটির কারণে বা দায়িত্বে অবহেলার কারণে যদি পলায়ন করে তাহলে শাস্তি ধারা 129। আর 130-এ বলা হয়েছে যে ব্যক্তি সহায়তা করে, সাহায্য করে, পালিয়ে যেতে সাহায্য করে বা সহায়তা করে বা উদ্ধার করে অথবা আশ্রয় দান করে অথবা গ্রেপ্তারে যদি বাধা দান করে সে ব্যক্তির শাস্তি ধারা 130। ধারা 134 নৌবাহিনীর সদস্য, বিমান বাহিনীর সদস্য বা পলাতক কোনো সদস্য বা কর্মকর্তাকে আশ্রয় দানের শাস্তি ধারা 140। 140 ধারায় বলা হয়েছে সরকারি যারা পোশাক, এই বিভিন্ন সামরিক বাহিনীর পোশাক পরিধান করা বা ব্যাজ বা প্রতীক ধারণ করার শাস্তি ধারা 140। 141 থেকে 160 ধারা পর্যন্ত বেআইনি সমাবেশ সংক্রান্ত অপরাধ, দাঙ্গা হাঙ্গামা সংক্রান্ত অপরাধ বা গণশান্তি পরিপন্থী যে অপরাধ, এই অপরাধ ধারা 141 থেকে ধারা 160। অষ্টম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, অষ্টম অধ্যায়। 141-এ বলা হয়েছে বেআইনি সমাবেশের সংঘাত, 142 বেআইনি সমাবেশের সদস্য হওয়া, 143 বেআইনি সমাবেশের শাস্তি, 144 মারাত্মক অস্ত্র সহ বেআইনি সমাবেশে অংশগ্রহণ করার শাস্তি, 145 বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দেওয়ার পরও যে ব্যক্তি বেআইনি সমাবেশে নতুন করে যোগদান করে তার শাস্তি জ্ঞাতসারে। এখানে জেনে শুনে বুঝে যদি কোনো ব্যক্তি ওই সমাবেশে অংশগ্রহণ করে তাহলে তার শাস্তি 145। 146 দাঙ্গা, 147 দাঙ্গার শাস্তি, 148 মারাত্মক অস্ত্র সহ। 150 ভাড়াটিয়া করা, যে ব্যক্তি ভাড়াটিয়া করে, ভাড়া করে বা ভাড়ার কাজে সাহায্য করে বা উৎসাহ প্রদান করে বা সম্মতি প্রদান করে সে ব্যক্তির শাস্তি ধারা 150। ধারা 151 বেআইনি 5 শতাধিক ব্যক্তির সমাবেশ ছত্রভঙ্গ হওয়ার জন্য আদেশ দেওয়ার পরে যে ব্যক্তি অংশগ্রহণ করে তার শাস্তি। ধারা 152 বলেছে বেআইনি সমাবেশ বা দাঙ্গা হাঙ্গামা দমনকালে সরকারি কর্মচারীকে বাধা দান বা হুমকি প্রদান করার শাস্তি ধারা 152। ধারা 154-তে বলা হয়েছে যে ভূমিতে বা যে জমিতে বেআইনি সমাবেশের সৃষ্টি হয় সেই জমির মালিক, দখলদার অথবা স্বত্বাধিকারী অথবা যার স্বার্থ আছে বা যে ওই জমির অধিকারী সেই ব্যক্তি যদি পুলিশ অফিসারকে যদি বা সরকারি কর্মচারীকে যদি সেই বিষয়ে সংবাদ না দেয়,
গোপন করে তাহলে তার শাস্তি ধারা 154। আর 155তে বলা হয়েছে যে জমিতে বা ভূমিতে দাঙ্গা অনুষ্ঠিত হয়। 154তে বেআইনি সমাবেশ, আর 155তে বলা হয়েছে দাঙ্গা অনুষ্ঠিত হয়। দাঙ্গা যদি অনুষ্ঠিত হয় যে জমিতে সেই মালিক, দখলদার বা স্বত্বাধিকারী অথবা অধিকারী ব্যক্তি অথবা ওই জমিতে বা ভূমিতে যার স্বার্থ আছে সেই ব্যক্তি যদি এই দাঙ্গার অপরাধ সম্পর্কে না জানায় বা অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে যদি না জানায় তাহলে তার শাস্তি ধারা 155। ধারা 157তে এই ভাড়াটিয়া বেআইনি সমাবেশ বা দাঙ্গা হাঙ্গামায় অংশগ্রহণ করার জন্য যাদেরকে ভাড়া করা হয়, এই ভাড়া করা সদস্যদেরকে যে ব্যক্তি আশ্রয় দান করে তার শাস্তি ধারা 157। ধারা 158 নিজে ভাড়াটিয়া হওয়ার শাস্তি ধারা 158। ধারা 159 মারামারি, 160 মারামারির শাস্তি, 161 সরকারি কর্মচারী কর্তৃক বৈধ পারিশ্রমিক ব্যতীত বকশিস গ্রহণ অর্থাৎ ঘুষ গ্রহণ ধারা 161। 162তে দালাল, 163তে ক্ষমতাধর ব্যক্তি বা প্রভাবশালী ব্যক্তির শাস্তি, 164 ধারায় এই ক্ষেত্রে সহায়তা করে সরকারি কর্মচারী যখন 162 এবং 163 ধারায় সহায়তা করে, এই সহায়তা করার শাস্তি 164। 165 ধারায় বলা হয়েছে সরকারি কর্মচারী যখন অর্থ সম্পদ ব্যতীত, টাকা পয়সা ব্যতীত যখন অন্য কোনো মূল্যবান সম্পদ গ্রহণ করেন তখন তার শাস্তি। এখানে কোন কোন ব্যক্তির কথা বলা আছে? এখানে মামলা সংক্রান্ত যে বিচারালয় যখন মামলা সংক্রান্ত কোনো কিছু থাকে, সে বিচারালয় কর্তৃক যে সকল সরকারি কর্মচারী আছে তাদের অপরাধ। আর কোনো ব্যবসা বাণিজ্য সংক্রান্ত, যখন কোনো ব্যবসা বাণিজ্য সংক্রান্ত কোনো জায়গায় আটকা পড়া থাকে তখন যদি সেখানে ঘুষ প্রদান করা হয়, বা কোনো জমি হোক, কোনো মূল্যবান জামানত হোক, কোনো ফ্ল্যাট হতে পারে, কোনো গাড়ি হতে পারে, বা অন্য কোনো মূল্যবান কি হতে পারে, বস্তু হতে পারে, যা প্রদানের মাধ্যমে দেখা গেল যে যে ব্যক্তি প্রদান করে সে ব্যক্তি অন্য কোনো জিনিস হাসিল করে নেয়। এইখানে এই মূল্যবান জিনিসটা প্রদান করাও কি শাস্তি, ঘুষ। 165। আর 165 ক ধারায় বলা হয়েছে যখন এই ঘুষ প্রদান করা হয়, ঘুষ প্রদান করার ফলে যদি যে কাজের জন্য ঘুষ প্রদান করা হয় সে কাজটি যদি হয় অথবা সে কাজটি যদি না হয়, উভয় ক্ষেত্রে অপরাধী হবেন কি? ঘুষ প্রদানকারী ব্যক্তি ধারা 165 ক। 166তে বলা হয়েছে কোন ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য সরকারি কর্মচারী যদি আইনের নির্দেশ অমান্য করেন তাহলে তার শাস্তি ধারা 166। ধারা 166 সাথে আজকের আজকের যে আলোচনা সে বিষয়ে কি আছে, মেল আছে। ধারা 166, ধারা 167। ধারা 167তে বলা হয়েছে সরকারি কর্মচারী যদি কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য অশুদ্ধ দলিল প্রণয়ন করেন, তৈরি করেন বা অনুবাদ করেন তাহলে সেক্ষেত্রে শাস্তি ধারা 167। ধারা 168 সরকারি কর্মচারী নিজেকে অন্য কোনো কাজে বা অন্য কোনো ব্যবসায় নিয়োজিত করতে পারবেন না। ধারা 169 সরকারি কর্মচারী কোনো নিলামে বেআইনিভাবে কোনো সম্পত্তি ক্রয় করতে পারবেন না বা কোনো নিলামে অংশগ্রহণ করতে পারবেন না। ধারা 170 যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারী না হয়েও সরকারি কর্মচারীর যদি ছদ্মবেশ ধারণ করে তাহলে তার শাস্তি ধারা 170। ধারা 170 ওই 140 ধারায় যে অপরাধ, ওরা সেনাবাহিনীর যদি বা সামরিক বাহিনীর যদি কোনো ব্যক্তি পোশাক পরিধান করে বা প্রতীক পরিধান করে বা প্রতীক ধারণ করে বা ব্যাজ ধারণ করে তাহলে তার শাস্তি 140। আর 171 বলা হয়েছে সরকারি কর্মচারী যদি পোশাক, প্রতীক বা ব্যাজ ধারণ করে সেক্ষেত্রে শাস্তি ধারা 171। ধারা 172 থেকে ধারা ধারা 172 থেকে ধারা 188 পর্যন্ত 10ম অধ্যায়। এখানে সরকারি কর্মচারীগণ বিভিন্ন আদেশ, বিভিন্ন সমন জারি বা বিভিন্ন আইনানুগ কর্তৃত্ব কি জারি করার পরেও যদি সাধারণ জনগণ তা অবমাননা করে সেই সংক্রান্ত অপরাধ, অর্থাৎ সরকারি কর্মচারীগণের আইনানুগ কর্তৃত্ব অবমাননা সংক্রান্ত অপরাধ ধারা 172 থেকে ধারা 188। ধারা 172 বলা হয়েছে সমন জারি করার ক্ষেত্রে যার উপর সমন জারি করা হবে সেই ব্যক্তি সমন জারি এড়ানোর জন্য যদি আত্মগোপন করেন তাহলে তার শাস্তি ধারা 172। ধারা 173 বলা হয়েছে সমন জারি করার ক্ষেত্রে যদি বাধা প্রদান করে তাহলে শাস্তি ধারা 172। 173 ধারা 174 বলা হয়েছে সমন জারি করা হয়েছে বা সরকারি আদেশ বা সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কিন্তু আদেশ অনুযায়ী সঠিকভাবে জারি করার পরেও সে ব্যক্তি কি হয় না, হাজির হয় না, গড় হাজির আছে, তাহলে তার শাস্তি ধারা 174। ধারা 175 বলা হয়েছে
ধারা 175 বলা হয়েছে কি দলিল পেশ করার জন্য, কিন্তু দলিল পেশ করে না, সেক্ষেত্রে শাস্তি ধারা 175। ধারা 176 বলা হয়েছে কি সংবাদ প্রদান করার কথা, সংবাদ প্রদান করে নাই, সেক্ষেত্রে শাস্তি ধারা 176। ধারা 177 বলা হয়েছে সংবাদ বা তথ্য প্রেরণ করার জন্য কি বাধ্য, বাধ্য হওয়া সত্ত্বেও যদি মিথ্যা তথ্য যদি প্রদান করে, সত্য তথ্য প্রদান না করে যদি মিথ্যা তথ্য প্রদান করে, তাহলে তার শাস্তি ধারা 177। ধারা 178 বলা হয়েছে হলফ বা শপথ গ্রহণে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, তাহলে তার শাস্তি। ধারা 179 বলা হয়েছে হলফ বা শপথ গ্রহণ করার পর যদি প্রশ্নের উত্তর দিতে যদি অস্বীকার করে, তাহলে তার শাস্তি 179। ধারা 180 বলা হয়েছে হলফ বা শপথ গ্রহণ করার পর যদি বিবৃতি প্রদান করে, বিবৃতি প্রদান করার পর যদি স্বাক্ষর করতে অস্বীকার করে, তাহলে তার শাস্তি ধারা 180। ধারা 181 বলা হয়েছে হলফ বা শপথ গ্রহণ করার পর যদি মিথ্যা বিবৃতি প্রদান করে, তাহলে তার শাস্তি ধারা 181। ধারা 181। ধারা 182 বলা হয়েছে কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য যদি সরকারি কর্মচারীকে তার আইনানুগ কর্তৃত্ব বা আইনানুগ বল প্রয়োগ করার জন্য যদি বাধ্য করে, তাহলে তার শাস্তি ধারা 182। ধারা 186 বলা হয়েছে সরকারি কর্মচারীকে যদি আইনানুগ কার্য সম্পাদনে যদি বাধা প্রদান করে, তাহলে তার শাস্তি ধারা 182। 86। ধারা 187 বলা হয়েছে সরকারি কর্মচারীকে সাহায্য করতে বাধ্য হওয়া সত্ত্বেও যদি সাহায্য না করে, সরকারি কর্তৃপক্ষ যদি সাহায্য দাবি করে, সেক্ষেত্রে জনগণ যদি কোনো অজুহাত ব্যতীত বা যুক্তিসঙ্গত কারণ ব্যতীত ফৌজদারি কার্যবিধি আইন যেমন আছে 42, 77, তারপরে আছে কত 42 ধারা, 77 ধারা, আর সাহায্য আছে কোন ধারায় 128। 128 ধারায় বেআইনি সমাবেশ সংক্রান্ত যে অপরাধগুলো অনুষ্ঠিত হয়, সেই অপরাধ অনুষ্ঠিতের ক্ষেত্রে যদি অপরাধ নিবারণ করার জন্য বা ছত্রভঙ্গ করার জন্য যদি জনগণের সাহায্য দাবি করে, সেক্ষেত্রে যদি সাহায্য না করে, তাহলে তার শাস্তি ধারা 128 থেকে 187 ধারায়, দণ্ডবিধির 187 ধারা অনুযায়ী অপরাধী হবে। 188 ধারায় বলা হয়েছে সরকারি কর্মচারী কর্তৃক যথাযথ রূপে কোনো আদেশ যদি জারি করা হয়, সেই আদেশ যদি কোনো ব্যক্তি অমান্য করেন, তাহলে তার শাস্তি ধারা 188। মোটামুটি কিছু কিছু ধারার মানে পাশাপাশি একটা মিল আছে। 11তম অধ্যায় 191 ধারা থেকে 229 ধারা পর্যন্ত, এখানে মিথ্যা সাক্ষ্যদান ও গণবিচারের বিরুদ্ধে অপরাধ। ধারা 191 মিথ্যা সাক্ষ্যদান সংজ্ঞা। ধারা 192 মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা। ধারা 193 মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি। ধারা 194 যদি কোনো ব্যক্তি এমন কোনো উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্যদান করে যে সাক্ষ্যদানের ফলে অভিযুক্ত কোনো ব্যক্তির বা অপর কোনো ব্যক্তির কি হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে, মৃত্যুদণ্ড হতে পারে, সেক্ষেত্রে এই উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি সাক্ষ্যদান করে, মিথ্যা সাক্ষ্যদান করে, তাহলে তার শাস্তি ধারা 194। ধারা 195 বলা হয়েছে যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধে অভিযুক্ত করার জন্য যদি কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষ্যদান করেন, অর্থাৎ আমি মিথ্যা সাক্ষ্যদান দিলাম, আমার মিথ্যা সাক্ষ্যদানের ফলে রহিমের বা করিমের বা যদু বা মধু বা কুদুর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, আমি এই উদ্দেশ্যে যদি মিথ্যা সাক্ষ্যদান দিই, তাহলে আমার শাস্তি ধারা 195। ধারা 196 আমি জানি যে জিনিসটা মিথ্যা, মিথ্যা জানার পরেও যদি আমি সেটা সত্য হিসেবে চালাই বা সত্য সাক্ষ্য হিসেবে যদি চালাই, তাহলে আমার শাস্তি ধারা 196। ধারা 201। ধারা 201। ধারা 201 বলা হয়েছে অপরাধীকে অপরাধের দায় হতে রক্ষা করার জন্য যদি অপরাধের সাক্ষ্য যদি অদৃশ্য করা হয়, গোপন করা হয়, নষ্ট করা হয় বা অপরাধ সম্পর্কে মিথ্যা তথ্য যদি সরবরাহ করা হয়, তাহলে তার শাস্তি ধারা 201। ধারা 202, ধারা 203 দরকার নাই, ধারা 204। ধারা 204 সাক্ষ্য হিসেবে কোনো দলিল পেশ করার জন্য যদি বাধ্য হয়, যেমন দলিল ফৌজদারি কার্যবিধি আইনের 54 ধারা অনুযায়ী চাওয়া যেতে পারে, কি চাওয়া যেতে পারে, দলিল চাওয়া যেতে পারে, সাক্ষ্য হিসেবে কোনো দলিল চাওয়া যেতে পারে। এখন দলিল চাওয়ার জন্য কি বাধ্য হয় যদি দলিল পেশ না করে, তাহলে শাস্তি হবে ধারা 175। যদি পেশ না করে তাহলে 175, আর দলিল যদি নষ্ট করে বা দলিল যদি অদৃশ্য করে দেয় বা দলিল যদি গোপন করে বা দলিল যদি পড়ার যদি অনুপযুক্ত করে, দেখা গেল লেখা টেখা সব মুছে ফেলাইলো বা অন্য কোনো ভাবে কি করলো, নষ্ট করলো, যা পড়া গেল না বা নষ্ট হয়ে গেল, মুছে গেল, ঠিক আছে,
সেই ক্ষেত্রে শাস্তি হবে ধারা 204। ধারা 204। ধারা 209, অসাধুভাবে আদালতে মিথ্যা। ধারা 209, ধারা 211। ধারা 211-তে বলা হয়েছে মিথ্যা মামলা দায়ের করুন বা মিথ্যা অভিযোগ দায়ের করুন। মিথ্যা মামলা বা মিথ্যা অভিযোগ দায়ের করুন, ধারা 211। ধারা 212, 212-তে বলা হয়েছে আশ্রয় দান। ধারা 212, আশ্রয় দান। কাকে আশ্রয় দান? যে কোনো ব্যক্তিকে আশ্রয় দান। এখানে আশ্রয় দান বলতে সাধারণত বোঝানো হয়েছে অপরাধীকে আশ্রয় দান। অপরাধীকে আশ্রয় দান। অপরাধী তো বিভিন্ন প্রকারের হয়, যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধী, এই সকল বিভিন্ন ধরনের অপরাধী আছে। এখন 1 মাস কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধীকে যদি আশ্রয় দেওয়া হয় তাহলে শাস্তি এক ধরনের। আবার দেখা গেল যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধীকে যদি আশ্রয় দেওয়া হয় তাহলে শাস্তি আর এক ধরনের। আবার যদি মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধীকে আশ্রয় দেওয়া হয় সেক্ষেত্রে আবার শাস্তি আরেক ধরনের। তাহলে আজকের আলোচনা হবে আমাদের 216 ধারা থেকে 224, 25, 26 ধারা পর্যন্ত। অপরাধীকে আশ্রয় দান 212। 216 মনে রাখার চেষ্টা করবেন, খুবই গুরুত্বপূর্ণ। 216, 216 ক ধারা, 216 এবং 216 ক ধারা। ধারা 216, হাজত হতে পলায়ন করেছে। হাজত হতে পলায়ন করেছে অর্থাৎ পলাতক আসামি, বা যাকে গ্রেপ্তারের আদেশ জারি করা হয়েছে এরূপ অপরাধীকে আশ্রয় দান করা। ঠিক আছে, অপরাধী কয় ধরনের এখানে? একটা হলো হাজত থেকে পলায়ন করেছে অর্থাৎ পলাতক আসামি, পুলিশ হেফাজত হতে পলাতক আসামি। আর একটা আসামি কোন আসামি? যাকে গ্রেপ্তার করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা কি করা হয়েছে? জারি করা হয়েছে। এরূপ কোনো অপরাধীকে যদি কোনো ব্যক্তি আশ্রয় দান করেন তাহলে তার শাস্তি ধারা 216। ধারা 216। তাহলে এখানে কয় ধরনের অপরাধীর কথা বলা আছে? একটা অপরাধী হলো আসামি হাজত থেকে পলায়ন করেছে অর্থাৎ পুলিশ হেফাজতে ছিল, পুলিশ হেফাজতে বা সরকারি হেফাজতে ছিল, সরকারি হেফাজতে থাকা অবস্থায় আসামি কি করছে? পলায়ন করছে। পলায়ন করার পর কোনো ব্যক্তির নিকট কি আশ্রয় নিচ্ছে। আর প্রত্যেকটা আশ্রয়ের ক্ষেত্রে বলা আছে স্বামী কর্তৃক স্ত্রীকে অথবা স্ত্রী কর্তৃক স্বামীকে যদি আশ্রয়দান দেওয়া হয় সেক্ষেত্রে সেটা আশ্রয়দান হিসেবে কি হবে না? গণ্য হবে না, সেটা অপরাধ হবে না। ঠিক আছে, স্বামী কর্তৃক স্ত্রীকে অথবা স্ত্রী কর্তৃক যদি স্বামীকে আশ্রয় দেওয়া হয় সেটা অপরাধ হবে না, এটা আইনের ব্যতিক্রম। তো ধারা 216-তে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এমন কোনো অপরাধীকে বা এমন কোনো আসামিকে আশ্রয় দান করেন যে আসামি পুলিশ হেফাজত হতে অথবা সরকারি হেফাজত হতে পালিয়ে গেছে অথবা পলাতক আছে, অথবা যে আসামির বিরুদ্ধে বা যে অপরাধীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বা ইস্যু করা হয়েছে, এরূপ অপরাধীকে যদি কোনো ব্যক্তি আশ্রয় দান করেন তাহলে সেই ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হবেন। ধারা 216। ধারা 216। এখানে আশ্রয়দানটা যে কোনো প্রকারের হতে পারে, খাবার দিয়ে আশ্রয়দান, পোশাক আশাক দিয়ে আশ্রয়দান, যানবাহন দিয়ে আশ্রয়দান, অন্য কোনো ভাবে যদি আশ্রয়দান করা হয় সেটাও আশ্রয়দান হিসেবেই গণ্য হবে। ধারা 216। ধারা 216। আশ্রয়দান বলতে শুধু নিয়ে এসে বাড়িতে রেখে দিল সেটাই না, নিয়ে আসলো বাড়িতে রেখে দিল, বাড়িতে রেখে দেওয়াও আশ্রয়দান। বা কোথাও আছে তাকে খাবার দিল, খাবার দেওয়াও আশ্রয়দান। টাকা পয়সা দিল, টাকা পয়সা দেওয়াও কি? আশ্রয়দান। পোশাক আশাক দিল, পোশাক আশাক দেওয়াও কি? আশ্রয়দান। অর্থাৎ কোনো না কোনো ভাবে যদি সাহায্য করে সেই সাহায্যটাই কি হবে? আশ্রয়দান হিসেবে মোটামুটি গণ্য হবে। ধারা 216। তাহলে ধারা 216-তে বলা হয়েছে কি? পলাতক আসামি অথবা হাজত হতে পলাতক আসামি অথবা যে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে অথবা জারি করা হয়েছে অথবা যাকে গ্রেপ্তার করার জন্য আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করছেন, এরূপ অপরাধীকে যদি কোনো ব্যক্তি আশ্রয় দান করেন তাহলে তার শাস্তি ধারা 216। ধারা 216। ধারা 216-র ক। ধারা 216-র ক মনে রাখবেন, ধারা 216-র ক খুবই গুরুত্বপূর্ণ।
দস্যু বা ডাকাতকে আশ্রয় দানের শাস্তি। দস্যু বা ডাকাতকে আশ্রয় দানের শাস্তি। দস্যু আর ডাকাতি 391 আর 394 ধারা। দস্যু এবং ডাকাতি, এগুলো আমরা এখনো যাই নাই, যখন যাব তখন ইনশাল্লাহ আলোচনা করব, তখন জানতে পারবেন। দস্যুতা বা ডাকাতি যারা করে তাদেরকে আশ্রয় দানের শাস্তি। এখন দস্যুতার একটা বিষয় আমরা পড়ছি ধারা 103-এর ক। ধারা 103-এর ক, এখানে কতে কি, কতে বলা হয়েছে দস্যুতার কথা। দস্যুতা যদি কোনো ব্যক্তি করে, সেই দস্যুতার বিরুদ্ধে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করে। এই দস্যু ব্যক্তি যারা করবে, যারা দস্যুতার সাথে সম্পৃক্ত থাকবে বা যারা দস্যুতা করতে যাবে, তাদেরকে কি করা যাবে? মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। ধারা 103-এর ক। ধারা 103-এর ক মনে আছে? তাহলে এখানে 216-র কতে বলা হয়েছে, যে সকল ব্যক্তি দস্যুতা করবে বা ডাকাতি করবে, এরূপ কোন ষড়যন্ত্র করতেছে বা প্ল্যান করতেছে বা দস্যুতা অনুষ্ঠান করছে বা দস্যুতা অনুষ্ঠান করার জন্য কি করতেছে, ষড়যন্ত্র করতেছে অথবা উদ্যোগ নিতেছে, কোথায় দস্যুতা করা যায়, কিভাবে করা যায়, এইসব প্ল্যান প্রোগ্রাম করতেছে। এইসব প্ল্যান প্রোগ্রামকারী যে দস্যুতা থাকবে বা যে ডাকাত সদস্য থাকবে, এদের প্রত্যেককে যদি সাহায্য প্রদান করা হয় বা সাহায্য দেওয়া হয় বা আশ্রয়দান দেওয়া হয়, যে ব্যক্তি আশ্রয়দান করবে সেই ব্যক্তির শাস্তি হবে ধারা 216 ক। ধারা 216 ক। তাহলে ধারা 216-তে বলা হয়েছে, পুলিশ হেফাজত হতে বা হেফাজত হতে যে ব্যক্তি পলায়ন করছে বা যে অপরাধী পলায়ন করছে বা যে আসামি পলায়ন করছে, অথবা যে অপরাধী বা আসামিকে গ্রেপ্তার করার জন্য আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করছে বা জারি করছে, এরূপ কোন অপরাধী বা আসামিকে যদি কোনো ব্যক্তি আশ্রয়দান করে, তার শাস্তি ধারা 216। আর ধারা 216-র কথা বলা হয়েছে, দস্যুতা করছে বা ডাকাতি করছে বা দস্যুতা করবে বা দস্যুতা বা ডাকাতি করবে, অথবা দস্যুতা করবে বা ডাকাতি করবে বলে বিশ্বাস করা যায় বা মনে হয় বা সন্দেহ করা যায়, এরূপ কোনো ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি আশ্রয় দান করেন, তাহলে তার শাস্তি ধারা 216 ক। তাহলে ধারা 216, ধারা 216-র ক বুঝতে কোনো সমস্যা আছে? ধারা 216, ধারা 216-র ক বুঝতে কোনো সমস্যা আছে? সমস্যা নাই স্যার, বোঝা গেছে। তাহলে ধারা 216-তে বলা হয়েছে, হাজত হতে পলাতক আসামি অথবা এমন কোন আসামি যে আসামিকে গ্রেপ্তার করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে, এরূপ কোন অপরাধীকে যদি আশ্রয়দান দেওয়া হয়, তাহলে তার শাস্তি ধারা 216। আর ধারা 217-তে বলা হয়েছে যে ডাকাতি করে যারা বা দস্যুতা করে যারা, এরূপ কোন অপরাধীকে যদি আশ্রয় দেওয়া হয় বা দস্যুতা করবে অথবা ডাকাতি করবে যদি মনে হয় বা বিশ্বাস করার মতো যদি কারণ থাকে বা যুক্তিসঙ্গত যদি কারণ থাকে যে এরা ডাকাতি করতে পারে বা দস্যুতার মতো কোনো অপরাধ অনুষ্ঠান করতে পারে, তাহলে সেই সকল অপরাধীকে যদি কোনো ব্যক্তি আশ্রয় দান করে, তাহলে তার শাস্তি ধারা 216 ক। ধারা 217, ধারা 217, ধারা 166-তে আমরা কি পড়ছিলাম? ধারা 166-তে, ধারা 166-তে আমরা পড়ছিলাম সরকারি কর্মচারীর অপরাধ। কিরূপ অপরাধ? সরকারি কর্মচারী যদি কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য আইনের নির্দেশ অমান্য করেন, তাহলে সেই ক্ষেত্রে শাস্তি সরকারি কর্মচারীর ধারা 166। ধারা 166। আর ধারা 217, ধারা 217, ধারা 217-তে বলা হয়েছে কোনো ব্যক্তিকে শাস্তি হতে বাঁচানোর উদ্দেশ্যে। ধারা 166 ছিল কি, কোনো ব্যক্তির ক্ষতি করার উদ্দেশ্যে। আর ধারা 217-তে বলা হয়েছে কোনো ব্যক্তি, সাধারণ জনগণ, দুইটাই সাধারণ জনগণ, এখানে শাস্তি বা অপরাধ হবে কার? সরকারি কর্মচারীর।
দুই ক্ষেত্রে অপরাধ সরকারি কর্মচারীর, কিন্তু এক ক্ষেত্রে জনগণের ক্ষতি আর এক ক্ষেত্রে বলা চলে জনগণের উপকার করার জন্য। জনগণের উপকার, কিন্তু উপকারটাও কি অবৈধ পন্থায় উপকার। 166 আর 217। 217 দ্বারা বলা হয়েছে, যদি কোনো সরকারি কর্মচারী কোনো ব্যক্তিকে শাস্তি হতে বাঁচানোর উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে, কোনো শাস্তি হতে বাঁচানোর উদ্দেশ্যে অথবা কোনো সম্পত্তি বাজেয়াপ্তি হতে বাঁচানোর উদ্দেশ্যে কোনো আইনের নির্দেশ অমান্য করেন। কে অমান্য করেন? সরকারি কর্মচারী যদি অমান্য করেন তাহলে তার শাস্তি ধারা 217। ধারা 217। আর 166-তে বলা হয়েছে কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য, কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য যদি সরকারি কর্মচারী আইনের নির্দেশ অমান্য করেন সেক্ষেত্রে শাস্তি 166। আর কোনো ব্যক্তিকে শাস্তি হতে বাঁচানোর উদ্দেশ্যে, কোনো ব্যক্তিকে শাস্তি হতে বাঁচানোর উদ্দেশ্যে যদি কোনো সরকারি কর্মচারী অথবা কোনো সম্পত্তি বাজেয়াপ্তির হাত থেকে রক্ষার উদ্দেশ্যে কোনো সরকারি কর্মচারী আইনের নির্দেশ অমান্য করেন তাহলে সেই ক্ষেত্রে শাস্তি হবে ধারা 217। ধারা 217। আগে বলছিলাম যে 166, 167, আর এখানে 217, 218 প্রায় সেম ধারা। শুধু একটা জিনিসের পার্থক্য, কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য আর কোনো ব্যক্তিকে শাস্তি হতে বাঁচানোর জন্য অথবা কোনো সম্পত্তি বাজেয়াপ্তির হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে যদি সরকারি কর্মচারী ভুল দলিল বা ভুল রেকর্ড বা ভুল দলিল যদি প্রণয়ন করেন বা তৈরি করেন বা অনুবাদ করেন সেই ক্ষেত্রে শাস্তি ধারা 218। প্রত্যেকটা ক্ষেত্রে এখানে 166, 167, 217, 218 সরকারি কর্মচারীর অপরাধ। অপরাধের একটু ভিন্নতা আছে, ভিন্নতা কিরূপ? কোনো ব্যক্তিকে ক্ষতি সাধন করার জন্য আইনের নির্দেশ অমান্য করা, আর কোনো ব্যক্তিকে শাস্তি হতে বাঁচানোর উদ্দেশ্যে বা সরকারি বা কোনো সম্পত্তি বাজেয়াপ্তের হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে যদি আইনের কর্মচারী বা সরকারি কর্মচারী যদি আইন অমান্য করেন তাহলে তার শাস্তি ধারা 217। আর ধারা 167 ছিল, যদি সরকারি কর্মচারী কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য ভুল দলিল প্রণয়ন করেন বা কোনো দলিল যদি ভুল লিপি করেন, বা কোনো দলিল যদি অশুদ্ধভাবে তৈরি করেন অথবা কোনো দলিল যদি অশুদ্ধভাবে যদি অনুবাদ করেন সেক্ষেত্রে তার শাস্তি ধারা 167। আর ধারা 218-তে বলা হয়েছে ওই একই কথা, কোনো ব্যক্তিকে শাস্তি হতে বাঁচানোর উদ্দেশ্যে অথবা কোনো সম্পত্তি বাজেয়াপ্তির হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যে যদি কোনো সরকারি কর্মচারী কোনো ভুল দলিল প্রণয়ন করেন বা কোনো ভুল দলিল যদি উপস্থাপন করেন বা তৈরি করেন অথবা কোনো ভুল দলিল যদি অনুবাদ করেন বা কোনো ভুল দলিল যদি লিপি করেন তাহলে তার শাস্তি ধারা 218। ধারা 218। ধারা 216-তে বলা হয়েছে, হাজত হতে পলাতক আসামি অথবা যে আসামিকে গ্রেপ্তার করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে অথবা জারি করা হয়েছে এমন আসামিকে যদি কোনো ব্যক্তি আশ্রয় দান করেন তাহলে তার শাস্তি ধারা 216। আর ধারা 216-র কথে দস্যুতা বা ডাকাতি যারা করে বা যারা অনুষ্ঠান করে বা অনুষ্ঠান করবে বা অনুষ্ঠান করেছে বা অনুষ্ঠান করবে বলে মনে হয় বা যুক্তিসঙ্গত কারণ আছে বা সন্দেহ করা যায় বা বিশ্বাস করা যায় এরূপ কোনো অপরাধীকে যদি কোনো ব্যক্তি আশ্রয় দান করেন তাহলে তার শাস্তি ধারা 216 ক। ধারা 217-তে বলা হয়েছে সরকারি কর্মচারী কর্তৃক অপরাধ। কিরূপ অপরাধ? কোনো ব্যক্তিকে শাস্তি হতে বাঁচানোর উদ্দেশ্যে, কোনো ব্যক্তিকে শাস্তি হতে বাঁচানোর উদ্দেশ্যে আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইনের 18-র 7 না 8 মনে আছে যে অপরাধের তদন্ত, তদন্তর ক্ষেত্রে একটা কথা বলা ছিল না যে কোনো ব্যক্তিকে অপরাধের দায় হতে রক্ষা করার জন্য যদি অপরাধী হিসেবে গণ্য না করে যদি তদন্তকারী কর্মকর্তা সাক্ষী হিসেবে গণ্য করেন তাহলে সেক্ষেত্রে কি তার একটা অপরাধ হবে না? এখানে সেম অপরাধটা হতে পারে। আইনের নির্দেশ কি করে, কোনো ব্যক্তিকে শাস্তি হতে বাঁচানোর উদ্দেশ্যে, কোনো ব্যক্তিকে শাস্তি হতে বাঁচানোর উদ্দেশ্যে যদি কি করেন আইনের নির্দেশ অমান্য করেন অথবা বলা হয়েছে ভুল দলিল, তিনি যে তদন্ত করবেন তদন্ত করার ক্ষেত্রে যে তদন্ত প্রতিবেদন তৈরি করবেন এখানে 218 ধারার শাস্তি হতে পারে। ঠিক আছে, 217, 218 ধারার শাস্তি
হতে পারে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক যদি ভুল দলিল তৈরি করা হয়, ভুল প্রতিবেদন যদি তৈরি করা হয়, প্রস্তুত করা হয় বা অনুবাদ করা হয়, সেক্ষেত্রে কি হবে? অপরাধটা হবে ধারা 218। ধারা 218। কথা কি বোঝা যায়? জি স্যার, বোঝা যায়। নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে আমরা তদন্তের ক্ষেত্রে পড়ছিলাম, মনে আছে তদন্তের সময়সীমা? তার ভিতরে একটা জায়গায় বলা আছে, যদি কোনো আসামিকে আসামি হিসেবে গণ্য না করে সাক্ষী হিসেবে গণ্য করা হয়, কি উদ্দেশ্যে? ওই ব্যক্তিকে শাস্তি হতে বাঁচানোর উদ্দেশ্যে। ঠিক আছে? শাস্তি হতে কখন বাঁচায় বা কখন বাঁচানো যায় বা কখন বাঁচাইতে পারে, সেটা আমরা আপনারা ভালো জানি। ঠিক আছে? এখন ওই পন্থা যদি কোনো ব্যক্তি অবলম্বন করেন বা কোনো তদন্তকারী কর্মকর্তা যদি অবলম্বন করেন, অবলম্বন করে যদি কোনো তদন্ত প্রতিবেদন তৈরি করেন, কোনো আসামিকে আসামি হতে আসামি না বানিয়ে যদি সাক্ষী গণনা করেন, ঠিক আছে, সেক্ষেত্রে তার অপরাধ হবে। আর এক্ষেত্রে যে তিনি দলিল প্রস্তুত করবেন বা তদন্ত প্রতিবেদন তৈরি করবেন, সেটা কি হবে? সেই দলিলটা বা রেকর্ডটা বা কি হবে? অবশ্যই ভুল হবে। কোনো কোনো ব্যক্তিকে বাঁচানোর উদ্দেশ্যে তার তৈরি এই দলিলটা অবশ্যই ভুল হবে। এই দলিল যে প্রস্তুত করবে, যে তদন্তকারী কর্মকর্তা হোক বা যে সরকারি কর্মচারী হোক না কেন, কি হবে? তার ক্ষেত্রে অপরাধ হবে। তার অপরাধটা 218 ধারা অনুযায়ী হতে পারে। ঠিক আছে? তাহলে ধারা 217-তে বলা হয়েছে, কোনো ব্যক্তিকে শাস্তি হতে বাঁচানোর উদ্দেশ্যে অথবা কোনো সম্পত্তি বাজেয়াপ্তি হওয়ার মতো ঘটনা ঘটতে পারে, এরূপ বাজেয়াপ্তি হতে বাঁচানোর উদ্দেশ্যে যদি কোনো সরকারি কর্মচারী আইনের নির্দেশ অমান্য করেন, তাহলে তার শাস্তি হবে ধারা 217। আর ধারা 218-তে একই কথা বলা আছে, কোনো ব্যক্তিকে শাস্তি হতে বাঁচানোর উদ্দেশ্যে অথবা কোনো সম্পত্তি বাজেয়াপ্তিকরণের হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে সরকারি কর্মচারী যদি ভুল দলিল তৈরি করেন, প্রস্তুত করেন বা প্রণয়ন করেন, বা অসত্য দলিল যদি রেকর্ড করেন বা প্রণয়ন করেন বা প্রস্তুত করেন অথবা অনুবাদ করেন, তাহলে শাস্তি হবে ধারা 218। ধারা 218। ধারা 216, পলাতক আসামি অথবা এমন কোন আসামি যে আসামিকে গ্রেপ্তার করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে, এমন কোন আসামিকে যদি আশ্রয় দান করা হয়, তাহলে শাস্তি ধারা 216। ডাকাতি এবং দস্যুতা যারা করে তাদেরকে আশ্রয় দান ধারা 216 ক। ধারা 217, কোনো অপরাধী ব্যক্তিকে বা কোনো ব্যক্তিকে বাঁচানোর উদ্দেশ্যে, শাস্তি হতে বাঁচানোর উদ্দেশ্যে অথবা কোনো সম্পত্তি বাজেয়াপ্তির হাত থেকে বাঁচানোর উদ্দেশ্যে যদি সরকারি কর্মচারী আইনের নির্দেশ অমান্য করেন, তাহলে তার শাস্তি ধারা 217। ধারা 218-তে বলা হয়েছে, সরকারি কর্মচারী যদি কি করেন? ভুল দলিল যদি প্রস্তুত করেন, তাহলে তার শাস্তি ধারা 218। ধারা 220। ধারা 220 খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ধারা 220। ধারা 220-এ বলা হয়েছে, যে ব্যক্তিকে গ্রেপ্তার করতে আপনি পারেন না, আপনি আপনি গ্রেপ্তার করতে ক্ষমতাবান, ফৌজদারি কার্যবিধি আইনের 54, 55, 56, 57 এই ধারা অনুযায়ী মোটামুটি প্রায় যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যায়। কিন্তু আপনি এমন কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন না যার কোনো অপরাধ নাই। আপনি যদি কোনো লেনদেনের মাধ্যমে বা ঘুষের মাধ্যমে, এখানে মোট যে কথা বলা আছে, যে সরকারি কর্মচারী বিদ্বেষের বশবর্তী হয়ে বা ঘুষ খেয়ে, বিদ্বেষ, দেখা গেল আপনি এমন কোনো জায়গায় থাকেন, এমন কোনো জায়গায় বসবাস করেন, আপনার সাথে তার আপনার প্রতিবেশী বা আপনার কোনো গ্রাম প্রতিবেশী বা ইউনিয়নের ভিতরে দেখা গেল যে কোনো ব্যক্তির সাথে আপনার পড়তেছে না, বা আপনি যে এলাকায় চাকরি করেন সেই এলাকায় সবার সাথে আপনার পড়বে এমন কোনো কথাও নাই। ঠিক আছে? এখন দেখা গেল 2, 4, 5 জন ব্যক্তির সাথে আপনার চলন বলন ঠিক নাই বা তাদের সাথে আপনার পড়তেছে না। ঠিক আছে? এখন আপনি বিদ্বেষের বশবর্তী হয়, যেহেতু ওদের সাথে আপনার পড়তেছে না, আপনার ভিতরে একটা রেষারেষি কাজ করতেছে, আপনি এখন ক্ষমতাধর একজন ব্যক্তি। ঠিক আছে? আপনি আইনের একজন ক্ষমতাধর ব্যক্তি, আপনি চাইলেই কোনো ব্যক্তিকে কি করতে পারেন? গ্রেপ্তার করতে পারেন। সেই ক্ষমতা আপনাকে আইনে দেওয়া আছে। এখন আপনি সেই ক্ষমতা প্রয়োগ করা যদি কোনো ব্যক্তিকে বিদ্বেষের বশবর্তী হয়ে অথবা ঘুষ নিয়ে বা ঘুষ খেয়ে যদি কোনো ব্যক্তিকে, নিরপরাধ কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করেন, তাহলে আপনার শাস্তি হবে ধারা 220। ধারা 220।
এখানে বলা আছে যে ব্যক্তিকে আপনি গ্রেপ্তার করতে কি আইনানুগ যে ব্যক্তিকে আপনি গ্রেপ্তার করতে ওই কি করে নাই, আপনাকে বলে নাই, সেই ব্যক্তিকে যদি আপনি গ্রেপ্তার করেন তাহলে আপনার শাস্তি হবে ধারা 220। এখানে দুইটা কথা, একটা হলো আপনি বিদ্বেষের বশবর্তী হয়ে, অথবা আপনি যদি ঘুষ খেয়ে, কোনো ব্যক্তিকে, নিরপরাধ কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করেন তাহলে আপনার শাস্তি হবে ধারা 220। আর ওই যে 76 ধারার যে কথাটা বলা আছে, আইন বলে বাধ্য, কিন্তু ভুল ধারণাবশত বা ভুল তথ্যের ভিত্তিতে যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যেমন আপনি গ্রেপ্তার করতে গেছেন মজনুকে, মনে করেন আপনি আমি যে কোনো পুলিশ অফিসার মজনুকে গ্রেপ্তার করতে গেছি, মজনুর নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে, এখন পরোয়ানা মূল্যে আমি আপনাকে গ্রেপ্তার করতে গেছি, এখানে গ্রেপ্তার করতে আমরা বাধ্য। ঠিক আছে, গ্রেপ্তার করতে আমরা বাধ্য বা আইন বলে বাধ্য। কিন্তু আমি আমি যা মজনুকে জিজ্ঞাসা, মজনু আমি তো মজনু গ্রেপ্তার করতে আসছি, আর মজনু যে ও আমি তো আর জানি না, আমি ওকে জিজ্ঞাসা। এখন মজনু কি করছে, ও তো বুঝা ফেলাইছে যে আমার গ্রেপ্তার করতে আসছে। মজনু সুজন নামের একজনকে দেখা দেয়, বললো যে হ্যাঁ ওই যে ওই মজনু। ঠিক আছে, এইখানে যদি আমি ভুল তথ্যের ভিত্তিতে তো গ্রেপ্তার করে নিয়ে যাই, তাহলে 76 ধারা অনুযায়ী আমি মাপ পাবো। কিন্তু আমি যদি এমনিতেই গ্রেপ্তার করতে যাই কোনো বিদ্বেষের বশবর্তী হয়ে, আর যদি কোনো ব্যক্তির নিকট থেকে ঘুষ নিয়ে বা ঘুষ খেয়ে যদি আমি অপর কোনো ব্যক্তিকে, নিরপরাধ কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করে নিয়ে আসি, সেক্ষেত্রে আপনার 220 ধারা অনুযায়ী আপনি আমি বা ক্ষমতাধর যে ব্যক্তি থাকি না কেন সে অপরাধী হবে ধারা 220। ধারা 220। তা 216 থেকে 220 ধারা বোঝা যায় না, বুঝতে কোনো সমস্যা আছে? বোঝা যাচ্ছে নাই কোনো। ধারা 221, ধারা 221, ধারা 222 একই জিনিস, শুধু একটু পার্থক্য আছে। ধারা 121, ধারা 121-এ বলা হয়েছে গ্রেপ্তার করতে বাধ্য এমন সরকারি কর্মচারীর পক্ষে গ্রেপ্তার করার ব্যাপারে ইচ্ছাকৃতভাবে ত্রুটি। কি ত্রুটি? গ্রেপ্তার করতে বাধ্য, আমি গ্রেপ্তার করতে বাধ্য কাকে? অপরাধীকে বা আসামিকে আমি গ্রেপ্তার করতে কি বাধ্য? যখন কোনো অভিযোগ হবে, অভিযোগটা যদি আমলযোগ্য হয়, তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারি। থানার অফিসার ইনচার্জ কি করতে পারে? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, বা থানার অফিসার ইনচার্জের নির্দেশ মতে বা আদেশ মতে অন্য কোনো অফিসারও কি করতে পারে, অধস্তন কোনো অফিসারও গ্রেপ্তার করতে পারে। এখন আমি গ্রেপ্তার করতে পারি দুই ধরনের অপরাধীকে। একটা যখন অপরাধ যখন হয়, অপরাধ হওয়ার পর যখন মামলা হয়, মামলার তদন্ত করার ক্ষেত্রে আমলযোগ্য অপরাধ হলে সেক্ষেত্রে আমি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারি। ঠিক আছে, এই একটা অপরাধের ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারি। আর একটা ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারি আদালতের যখন বিচার শেষ হয়, কার্যক্রম যখন শেষ হয়, শেষ হওয়ার পরে যখন আসামি দণ্ডপ্রাপ্ত হয়, আসামি যখন দণ্ডপ্রাপ্ত হয়, আসামি যদি বাইরে থাকে বা আসামিকে দণ্ডের যখন আদেশ দেওয়া হয়, সেই আসামি যদি বাইরে থাকে সেই আসামিকে গ্রেপ্তার করা যায়। তাহলে কয় ধরনের অপরাধীকে? এখানে দুই ধরনের। একটা হলো অপরাধে অভিযুক্ত ব্যক্তি, আর একটা হলো দণ্ডের আদেশ প্রাপ্ত ব্যক্তি। দুই ধরনের ব্যক্তি। তাহলে 121 ধারায় বলা হয়েছে যে ব্যক্তি অপরাধে অভিযুক্ত, অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা সরকারি কর্মচারীর কি দায়িত্ব এবং কর্তব্য। এই জন্য অপরাধ যেন পরবর্তীতে না ঘটে বা অপরাধ নিবারণ করার জন্য, আইন প্রতিষ্ঠা করার জন্য, যে ব্যক্তি অপরাধের শিকার তাকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য, এই সকল ক্ষেত্রে অপরাধীদেরকে কি করা হয়? গ্রেপ্তার করা হয়, আদালতে সোপর্দ করা হয় বিচারের জন্য। যখন সোপর্দ করা হয়, আদালত বিচার করেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন, আইনের বিচার প্রতিষ্ঠা করেন, অপরাধী ব্যক্তি সাজা ভোগ করেন, সেই ক্ষেত্রে যে ব্যক্তি অপরাধের শিকার তিনিও কি পান? ন্যায় বিচার পান। দেশের যে একটা আইন আছে, দেশের আইনের উপরে একটা তাদের আস্থা তৈরি হয়। এই জন্য যখন কোনো ব্যক্তি অপরাধ করে, সেই ব্যক্তিকে অপরাধ করার পর পর কি করা হয়? তার অপরাধ অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে তার বিচারের স্বার্থে কি করা হয়? আদালতে প্রেরণ করা হয়। এখন প্রথম যে কথাটা বলা আছে 121 ধারায়, যে ব্যক্তিকে গ্রেপ্তার করা সরকারি কর্মচারীর দায়িত্ব বা সরকারি গ্রেপ্তার
হইবার যোগ্য কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যার দায়িত্ব, এবং উক্ত ব্যক্তিকে আটক রাখতে যিনি আইনত বাধ্য, তিনি যদি ওই সরকারি কর্মচারী, ওই অপরাধীকে যদি সরকারি কর্মচারী ইচ্ছাকৃতভাবে যদি গ্রেপ্তার না করেন, তাহলে তার শাস্তি ধারা 221। ধারা 221। আর ধারা 222-এ বলা হয়েছে, যে ব্যক্তিকে সরকারি কর্মচারী হয়ে অপরাধের জন্য বিচারালয়ে দণ্ডাধীন বা দণ্ডের আদেশপ্রাপ্ত বা আইনানুগভাবে হাজতে প্রেরণ করিতে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার বা আটক করিতে বাধ্য। তাহলে কোন ক্ষেত্রে? যখন দণ্ডের আদেশ হবে, যে ওই রহিমের 3 বছর দণ্ড দেওয়া হলো বা 3 বছর কারাদণ্ড দেওয়া হলো, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, অথবা 3 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হলো, বা বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলো, এই যখন কারাদণ্ড গুলা দেওয়া হবে, তখন তো ওকে কি করতে হবে? কারাদণ্ড ভোগ করাইতে হবে। ভোগ করার ক্ষেত্রে ও যদি বাইরে থাকে, তাহলে অবশ্যই ওকে গ্রেপ্তার করতে হবে। আর অনুপস্থিতিতে অথবা ওর উপস্থিতিতে যদি বিচার করা হয়, তাহলে তো আদালত থেকে ওকে গ্রেপ্তার করা হবে। আর যদি অনুপস্থিতিতে বিচার করা হয়, ও যদি বাইরে থাকে, সেক্ষেত্রে কি করতে হবে? ওকে খুঁজে বের করতে হবে। ওকে খুঁজে বের করে কি করতে হবে? গ্রেপ্তার করে ওকে কারাগারে পাঠাইতে হবে। কিসের জন্য? ওই আদালতের রায় বা আদেশ বা আদালতের দণ্ড কি কার্যকর করার জন্য। তাহলে দুইটা ক্ষেত্রে, একটা অপরাধে অভিযুক্ত হয়েছে, সেই ক্ষেত্রে গ্রেপ্তার করা যাবে। সেই ক্ষেত্রে যদি গ্রেপ্তার করা না হয়, সরকারি কর্মচারী যে গ্রেপ্তার করতে ক্ষমতাবান বা যে গ্রেপ্তার করার জন্য ক্ষমতাবান, সে ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ওই অপরাধীকে বা অভিযুক্ত ব্যক্তিকে যদি গ্রেপ্তার না করেন, তাহলে তার শাস্তি ধারা 221। ওই অপরাধী মৃত্যুদণ্ড দণ্ডনীয় কোনো অপরাধ করতে পারে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ করতে পারে, অথবা কারাদণ্ডে দণ্ডনীয়, অর্থাৎ 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, 15 দিন, 20 দিন, এরূপ যে কোনো কারাদণ্ডে দণ্ডনীয় কোনো অপরাধ করতে পারে। এরূপ অপরাধে অভিযুক্ত যদি কোনো অপরাধী থাকে, সেই অপরাধীকে গ্রেপ্তার করতে যে পুলিশ অফিসার ক্ষমতাবান, সেই পুলিশ অফিসার যদি ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার না করেন, তাহলে তার শাস্তি ধারা 221। আর ধারা 222-এ বলা হয়েছে, যে অপরাধীকে বিচার শেষে আদালত রায় প্রদান করছে, দণ্ড দিছে বা দণ্ডের আদেশ হয়েছে, এবং দণ্ডের আদেশ অনুযায়ী ওই অপরাধীকে হাজতে প্রেরণ করা দরকার বা কারাগারে প্রেরণ করা দরকার, সেই অপরাধীকে গ্রেপ্তার করার জন্য ক্ষমতাবান অফিসার যদি সেই অপরাধীকে ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তারে যদি ত্রুটি দেখায় বা গ্রেপ্তার যদি না করে, তাহলে সেই অপরাধীকে গ্রেপ্তার না করার ক্ষেত্রে সরকারি কর্মচারীর অপরাধ হবে ধারা 222। ধারা 222। ধারা 221, ধারা 222 বোঝা গেল কোন কোন ক্ষেত্রে অপরাধ পুলিশের। মোটামুটি এখানে পুলিশেরই বলা ছিল, যেহেতু গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন সাধারণত আমরা সরকারি কর্মচারী হিসেবেই করি। তাহলে এখানে পুলিশের অপরাধ 221-এ, যে কোনো অপরাধীকে গ্রেপ্তার করার জন্য আপনি ক্ষমতাবান, আপনি যদি গ্রেপ্তার না করেন, তাহলে আপনার শাস্তি ধারা 221। এখানে যদি গ্রেপ্তারের ত্রুটি দেখান বা ত্রুটিপূর্ণ যদি কোনো কিছু লক্ষণীয় হয়, সেক্ষেত্রে আপনার অপরাধ ধারা 221। আর ধারা 222-এ বলা হয়েছে, আদালত থেকে আদেশ হয়েছে যে অমুকের 6 মাস কারাদণ্ড বা অমুকের যাবজ্জীবন কারাদণ্ড বা অমুককে মৃত্যুদণ্ড দেওয়া হবে, বা অমুককে কি করা হবে, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বা বিনাশ্রম কারাদণ্ড বা 3 মাস, 1 মাস, 2 বছর কারাদণ্ডের আদেশ হয়েছে। আদেশ হওয়ার পরেও সেই ব্যক্তিকে যদি আপনি ইচ্ছাকৃতভাবে যদি গ্রেপ্তার না করেন, তাহলে আপনার শাস্তি হবে ধারা 222। তাহলে ধারা 216-তে পুলিশ হেফাজত হতে পলাতক আসামিকে যদি আশ্রয় দান করা হয়, অথবা যাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ অফিসার ক্ষমতাবান, এরূপ কোন অপরাধীকে যদি কি করা হয়, আশ্রয় দান করা হয়, তাহলে তার শাস্তি ধারা 216। ধারা 216-র কতে দস্যুতা অথবা ডাকাতির মতো অপরাধ যারা অনুষ্ঠান করে বা অনুষ্ঠান করেছে বা অনুষ্ঠান করবে বলে মনে হয়, যুক্তিসঙ্গত কারণ থাকে বা বিশ্বাস করার মতো কোনো কিছু পাওয়া যায়, তাহলে এরূপ অপরাধীদের আশ্রয়দান করার শাস্তি ধারা 216-র ক। ধারা 217-তে বলা হয়েছে, কোনো ব্যক্তিকে শাস্তি হতে বাঁচানোর উদ্দেশ্যে অথবা কোনো সম্পত্তি বাজেয়াপ্তির মতো ঘটনা হতে বাঁচানোর উদ্দেশ্যে যদি কোনো সরকারি কর্মচারী আইনের নির্দেশ অমান্য করেন, তাহলে শাস্তি 217। 218-তে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তিকে শাস্তি হতে বাঁচানোর উদ্দেশ্যে অথবা সম্পত্তি বাজেয়াপ্তির হতে বাঁচানোর উদ্দেশ্যে যদি
কি করেন, ভুল দলিল যদি প্রস্তুত করেন, প্রণয়ন করেন, তৈরি করেন বা লিপিবদ্ধ করেন অথবা অনুবাদ করেন, তাহলে শাস্তি ধারা 218। ধারা 220, আপনি বিদ্বেষপূর্ণ আচরণ কারণে বা ঘুষ খেয়ে যদি কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করেন, সেক্ষেত্রে আপনার শাস্তি হবে ধারা 220। ধারা 221-এ বলা হয়েছে, যদি কোনো অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তিকে আপনি গ্রেপ্তার করতে ক্ষমতাবান, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে যদি গ্রেপ্তার না করেন, তাহলে আপনার শাস্তি ধারা 221। ধারা 222-এ বলা হয়েছে, আদালত কর্তৃক গ্রেপ্তারের আদেশ দেওয়া হয়েছে, আদেশ পাওয়ার পরে যদি আপনি গ্রেপ্তার না করেন, বা যে ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য কি করা হয়েছে, যে ব্যক্তিকে বিচার শেষে দণ্ড প্রদান করা হয়েছে, দণ্ড অনুযায়ী ওই অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করার কথা, আপনি গ্রেপ্তার করতে ক্ষমতাবান একজন পুলিশ অফিসার, সেক্ষেত্রে আপনি যদি গ্রেপ্তার না করেন, তাহলে আপনার শাস্তি ধারা 222। ধারা 222। তাহলে ধারা 116 থেকে ধারা 222 বুঝতে কোনো সমস্যা আছে? ধারা 222। ধারা 223। ধারা 223-এ বলা হয়েছে, হাজত হতে যদি কোনো ব্যক্তি পলায়ন করে, সেটা অবহেলাপূর্ণ আচরণের কারণে যদি কোনো অপরাধী পলায়ন করে, বা আটক কোনো অপরাধী যদি পলায়ন করে, তাহলে সরকারি কর্মচারীর শাস্তি ধারা 223। আমরা ধারা 128-এ পড়ছিলাম, রাজবন্দী অথবা যুদ্ধবন্দী যদি সরকারি কর্মচারী ইচ্ছাকৃতভাবে যদি পালিয়ে যেতে সাহায্য করে, তাহলে শাস্তি ধারা 128। আর ধারা 129-এ পড়ছিলাম, যদি অবহেলাপূর্ণ কোনো আচরণের কারণে বা অবহেলাপূর্বক কোনো আচরণের কারণে যদি রাজবন্দী অথবা যুদ্ধবন্দী পালিয়ে যায়, সেক্ষেত্রে শাস্তি ধারা 129। আর ধারা 223, ধারা 223-এ বলছে, যে কোনো আসামি, যে কোনো আসামি বা অভিযুক্ত ব্যক্তি বা অপরাধী ব্যক্তি যদি পুলিশ হেফাজত হতে পলায়ন করে বা হাজত হতে যদি পলায়ন করে বা পালিয়ে যায়, সেক্ষেত্রে সরকারি কর্মচারীর শাস্তি ধারা 223। ধারা 223। তাহলে ধারা 223 কি বলা হয়েছে, সরকারি হেফাজত হতে যদি কোনো ব্যক্তি পালিয়ে, যদি কোনো অপরাধী যদি পালিয়ে যায়, যদি অবহেলাপূর্ণ কোনো আচরণের কারণে, অর্থাৎ দায়িত্ব কর্তব্যে যদি কোনো ব্যক্তি অবহেলাপূর্ণ আচরণ করেন বা মগরামি করেন, যেটা মগরামি বলি আমরা আমাদের ভাষায়, যদি মগরামি করেন, তাহলে সেই মগরামি করার কারণে যদি কোনো ব্যক্তি পালিয়ে যায় বা কোনো অভিযুক্ত ব্যক্তি বা কোনো আসামি যদি পালিয়ে যায়, সেক্ষেত্রে শাস্তি ধারা 223। ধারা 223। ধারা 224। ধারা 224, কোন ব্যক্তির আইনানুগ গ্রেপ্তারে আপনি গ্রেপ্তার করতে ক্ষমতাবান, পুলিশ অফিসার কি গ্রেপ্তার করতে ক্ষমতাবান। ফৌজদারি কার্যবিধি 54-1, 55-1, 56-1, 57-1, এই সকল ধারায় কি, এই সকল ধারায় পুলিশ অফিসার গ্রেপ্তার করতে ক্ষমতাবান। এছাড়াও পরোয়ানামূলে অনেক জায়গায় আছে পুলিশ অফিসার গ্রেপ্তার করতে ক্ষমতাবান। এখন আপনি আমি গ্রেপ্তার করতে পারি। আমি গ্রেপ্তার করতে গেছি রহিম নামক একজন অপরাধীকে বা আসামিকে বা অভিযুক্ত ব্যক্তিকে। এখন গ্রেপ্তার করতে যাওয়ার পর কি করছে, রহিম বাধা প্রদান করছে। রহিম কি করবে না, সে গ্রেপ্তারে বাধা প্রদান করতেছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, গ্রেপ্তারের ক্ষেত্রে ওই যে 46 ধারা বলা আছে, কথা বা কার্য দ্বারা যদি গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করা না যায়, যে ভাই রহিম, আমরা তো আপনাকে গ্রেপ্তার করতে এসেছি, আপনি আমাদের সাথে চলেন, আপনি গ্রেপ্তার মানে নেন, আপনি আমাদের সাথে চলেন। সে যদি কথা বা কার্য দ্বারা যদি না শোনে, তাহলে কি করতে হবে, তার দেহ স্পর্শ করতে হবে, দেহ স্পর্শ করে তাকে গ্রেপ্তার করতে হবে। এই দেহ স্পর্শ করে যদি গ্রেপ্তার করানো যায়, তারপরে কি করতে হবে, সকল প্রকার কৌশল অবলম্বন করতে হবে। এখন এই দেহ স্পর্শ করে বা গ্রেপ্তারের ক্ষেত্রে বা যে কোনো ভাবে গ্রেপ্তার আপনি আমি করতে যাইতেছি, এই গ্রেপ্তারের ক্ষেত্রে যদি সে বাধা প্রদান করে, তাহলে ওই অপরাধীর শাস্তি ধারা 224। ধারা 224। আপনি আমি এখন যেখানে অপরাধীকে গ্রেপ্তার করতে যাই, বর্তমান বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি, এই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী দেখা যায় যে বেশিরভাগ জায়গাতেই যায় সরকারি কর্মচারী যারা আছে, তারা কি করতেছে, মার খাইতেছে, মারা যাইতেছে, মার খাইতেছে, মারা যাইতেছে। এদের যে এই যে মার খাইতেছে, মারা যাইতেছে, গ্রেপ্তারে বাধা দান করতেছে, গ্রেপ্তারে বাধা দান করার ক্ষেত্রে শাস্তি 224। আর যদি আমি গ্রেপ্তার করতে গেছি রহিমকে, রহিমের ভাই করিম, যদু, মধু, কদু, মনে করেন রহিমের বাপ, রহিমের মা, রহিমের চাচা চাচি, ভাই ভাতিজা,
প্রতিবেশী সবাই এসে যদি বাধা দান করে, তাহলে তাদের শাস্তি ধারা 225। তাদের শাস্তি ধারা 225। তাহলে ধারা 224-এ বলা হয়েছে যে ব্যক্তি নিজে অপরাধী, যাকে পুলিশ অফিসার বা সরকারি কর্মচারী গ্রেপ্তার করতে ক্ষমতাবান, সেই ব্যক্তি, অপরাধী ব্যক্তি যদি নিজে বাধা দান করে, নিজে যদি কি করে বাধা দান করে বা নিজে গ্রেপ্তারের ক্ষেত্রে যদি প্রতিবন্ধকতার সৃষ্টি করে, তাহলে ওই ব্যক্তির অপরাধ হবে ধারা 224। তার যে একটা অপরাধ আছে সে অপরাধের পাশাপাশি নতুন করে অপরাধ হবে ধারা 224। আর অন্য কোনো ব্যক্তি যদি গ্রেপ্তারে বাধা দান করে, তার ভাই হোক, তার বাপ হোক, তার প্রতিবেশী হোক, বা তার গ্রাম প্রতিবেশী হোক, যে কোনো ব্যক্তি হোক, যদি বাধার সৃষ্টি করে বা প্রতিবন্ধকতার সৃষ্টি করে, তাহলে তাদের শাস্তি হবে ধারা 225। ধারা 225। তাহলে ধারা 216 থেকে ধারা 225, ধারা 216 থেকে ধারা 225 বুঝতে কারো কোনো সমস্যা আছে? না, ঠিক স্যার আছে স্যার। বোঝা গেছে। কোনো প্রশ্ন আছে? না স্যার। এই ধারা 216 থেকে ধারা 225 পর্যন্ত কি কি ধরনের প্রশ্ন আসতে পারে? এখানে প্রশ্ন আসতে পারে ধারা 216-র ক, যে ক নামক একজন ব্যক্তি খ, গ ও ঘ অপরাধ অনুষ্ঠান করে বা অপরাধ অনুষ্ঠান করছে বা অপরাধ অনুষ্ঠান করবে বলে কি করতেছে, ষড়যন্ত্র করতেছে, এরূপ অপরাধীকে কি করে ক আশ্রয় দান করে। এখানে ক এর অপরাধ কি? তার প্রশ্ন অনুসারে ক, খ, গ ও ঘ নামক ব্যক্তি যারা দস্যুতার অপরাধ করবে বা অপরাধ করেছে বা করবে বলে ষড়যন্ত্র করে, এরূপ ব্যক্তিকে যখন আশ্রয় দান করে, তখন ক দণ্ডবিধি আইনের 216-র ক ধারা অনুযায়ী অপরাধী হবে। দণ্ডবিধি 216-র ক ধারা। উত্তর দণ্ডবিধি 216-র ক ধারা। এছাড়া কি প্রশ্ন হতে পারে? সরকারি কর্মচারীর যে অপরাধ, এই সংক্রান্ত অপরাধ খুবই কম প্রশ্ন হয়। ঠিক আছে। প্রশ্ন হতে পারে 220-এর একটা প্রশ্ন আছে। আপনি যাকে গ্রেফতার করতে ক্ষমতাবান না, আপনি গ্রেফতার করতে ক্ষমতাবান যে কোনো অপরাধীকে, যে কোনো অভিযুক্ত ব্যক্তিকে বা যে কোনো আসামিকে আপনি গ্রেফতার করতে ক্ষমতাবান, কিন্তু নিরপরাধ একজন ব্যক্তিকে আপনি গ্রেফতার করতে পারেন না। সেক্ষেত্রে আপনার গ্রেফতার হবে দুই ধরনের, একটা হিংসা বিদ্বেষমূলক, অথবা আরেকটা গ্রেফতার হবে কি, আপনি ঘুষ খেয়ে কি করছেন, আপনি পারিশ্রমিক ব্যতীত ওই ফৌজদারি দণ্ডবিধির 161 ধারা অনুযায়ী কি করছেন, ঘুষ ঘুষ নিয়েছেন, ঘুষ নিয়ে অপরাধ করছেন, কোনো ব্যক্তিকে গ্রেফতার করছেন, হয়রানিমূলক আটক করছেন বা হয়রানিমূলক গ্রেফতার করে সোপর্দ করছেন বিচারের জন্য। এই একটা অপরাধ হবে। আর একটা অপরাধ হবে কত, 220 ধারায়। 220 ধারায় আপনি গ্রেফতার করতে তাকে ক্ষমতাবান না, কিন্তু হিংসামূলক বা বিদ্বেষমূলক বা ঘুষ খেয়ে যদি আপনি কি করেন, কোনো ব্যক্তিকে গ্রেফতার করেন, তাহলে আপনার শাস্তি হবে ধারা 220। এটা সরকারি কর্মচারী বা পুলিশ অফিসার বা পুলিশ কর্মচারীর বা যে কোনো সরকারি কর্মচারীর অপরাধ ধারা 220। আসলে গ্রেপ্তার, আসামি গ্রেপ্তার সংক্রান্ত যত অপরাধ পুলিশ অফিসারের অপরাধ, এখানে পুলিশ অফিসার যাবতীয় কার্যক্রম পালন করেন বা সম্পাদন করেন। এই আমার জানা মতে এই নারায়ণগঞ্জ না নরসিংদীতে এই যে প্রথম কারাগার ভেঙে যে পালাইছে, এটা প্রথম। এখানে সরকারি কর্মচারীরও অপরাধ, যদি এই বিষয় না বলি 200, তাহলে 220-এ বলা হয়েছে কি, আপনি যাকে গ্রেপ্তার করতে ক্ষমতাবান না, আপনি যদি তাকে যদি গ্রেপ্তার করেন, তাহলে আপনার অপরাধ হবে 220। আর 221-এ বলা হয়েছে আপনি যে অভিযুক্ত ব্যক্তিকে বা যে অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করতে ক্ষমতাবান, সেই অপরাধী ব্যক্তিকে যদি আপনি ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার না করেন, তাহলে আপনার শাস্তি ধারা 221। ধারা 222-এ বলা হয়েছে যে অপরাধীকে গ্রেপ্তার করার জন্য আদালত কি করেছে, আদেশ দিয়েছে বা যে সমন জারি করছে, কি গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে, অথবা যে ব্যক্তি কি দণ্ডপ্রাপ্ত, সে ব্যক্তির দণ্ড হয়েছে, দণ্ডের আদেশ হয়েছে, আদালত কর্তৃক আদেশ হয়েছে 2 বছর, 3 বছর, 5 বছর, অথবা যাকে আটক করে হাজতে প্রেরণ করার জন্য আদালত নির্দেশ দিয়েছে, সেই অপরাধী ব্যক্তিকে যদি আপনি ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার না করেন, তাহলে আপনার শাস্তি ধারা 222। আর ধারা 223, একটা অপরাধ আমাদের হয়, সেটা হলো মাঝে মাঝে আমাদের কাছ থেকে কি করে, আসামি পালিয়ে যায়। আসামি কি করে, পালিয়ে যায়, আসামি পলাতক হয়। এই ক্ষেত্রে যদি আপনার অবহেলামূলক কাজের কারণে যদি আসামি পালিয়ে যায়, তাহলে শাস্তি ধারা 223।
আর রাতবন্দি অথবা যুদ্ধবন্দি যদি পালিয়ে যায় তাহলে ধারা 129। আর আপনি যদি পালিয়ে যেতে সাহায্য করেন ইচ্ছাকৃত ভাবে তাহলে আপনার শাস্তি ধারা 128। রাজবন্দি আর যুদ্ধবন্দির ক্ষেত্রে, রাজবন্দি আর যুদ্ধবন্দির ক্ষেত্রে ধারা 128। আর ধারা 124-এ বলা হয়েছে আপনি যাকে গ্রেপ্তার করতে ক্ষমতা পান তাকে গ্রেপ্তার করার ক্ষেত্রে যদি সে ব্যক্তি গ্রেপ্তারে বাধা দান করে অথবা গ্রেপ্তারে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা কোনোভাবে যদি তাকে গ্রেপ্তার করা সম্ভব যদি না হয়, সে যদি গ্রেপ্তার করতে যদি বাধা দেয় তাহলে তার অপরাধ ধারা 224। আর যে অপরাধীকে আপনি গ্রেপ্তার করতে গেছেন সে অপরাধীকে বাঁচানোর জন্য যদি অপর কোনো ব্যক্তি গ্রেপ্তারে বাধার সৃষ্টি করে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সে প্রতিবেশী হতে পারে, ভাই ভাইস্তা হতে পারে, চাচা হতে পারে, বাপ হতে পারে, এ সকল ব্যক্তি ব্যতীত যদি অন্যান্য ব্যক্তি, অর্থাৎ যে কোনো ব্যক্তি যদি বাধার সৃষ্টি করে বা প্রতিবন্ধকতার সৃষ্টি করে তাহলে তাদের শাস্তি ধারা 225। তাহলে ধারা 216 থেকে ধারা 225 বুঝতে কোনো সমস্যা আছে? ধারা 216 থেকে ধারা 225 বুঝতে কোনো সমস্যা আছে বা কোনো প্রশ্ন? সমস্যা নাই স্যার, বোঝা গেছে। সমস্যা নাই, বোঝা গেল। ভালো। এনামুল ভাই কি গাজীপুরে গেছেন? জি স্যার, ডিউটি করতেছি। ডিউটি চলে। ফরিদ ভাই? স্যার আমি আসলে আছি, আজকে ডিউটি নেই। যাক, ভালো। আসলে আসলে কি আপনি শিল্পাঞ্চলে, স্যার আপনি কি শিল্পাঞ্চলে আছেন নাকি গাজীপুর জেলা? আমি স্যার ঢাকা জেলায় আছি স্যার। আসলে তো ঢাকা জেলার ভিতরে। জি স্যার। ঢাকা জেলা, ঠিক আছে। কালকে শুক্রবার, কালকে লিখিত পরীক্ষা দেব। আমি একটা জিনিস বলি, এই যে লিখিত পরীক্ষায় যে প্রশ্নগুলো দেই, এই প্রশ্নগুলো একটু সংরক্ষণ করে রাখা দিন। ঠিক আছে স্যার। কথা বুঝতে পারছেন? গত 2 দিন ক্লাস নিতে পারি নাই, শরীরটা খারাপ ছিল, জ্বর ছিল। জ্বর ছিল প্রচুর, শরীর ব্যথা ছিল, বিছানা থেকে উঠি নাই গত 2 দিন। রাত্রে উঠে সকালবেলা অফিসে গেলাম, অফিস থেকে আসলাম, আবার অফিস থেকে আসলাম, এসে মনে হলো যে না, আজকে একটু ক্লাস নেই। আর কালকে ইনশাল্লাহ পরীক্ষা হবে। যতগুলা আইন পড়ানো হচ্ছে 8-10 প্রকারের আইন, সবগুলা আইন থেকে আমি প্রশ্ন করবো। ঠিক আছে? আর একটা রিকোয়েস্ট থাকলো, যে প্রশ্নের উত্তর দিতে পারেন অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, ভুল হোক সঠিক হোক কোনো সমস্যা নাই। অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করবেন সততার সাথে, দেখা না, না দেখে। যতটুকু পারবেন ততটুকু, কোনো সমস্যা নাই। আজ পারবেন না কাল পারবেন, কাল পরশু পারবেন, একদিন না একদিন ইনশাল্লাহ পারবেন। আর সবচেয়ে বড় কথা হলো প্রশ্নগুলা সংরক্ষণে রেখে দেবেন। যেগুলা প্রশ্ন আমি করি অবশ্যই ইনশাল্লাহ রেখে দেবেন। আর তাহলে ইনশাল্লাহ সব ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।